নির্বাচনের আগে তারেক রহমান দেশে আসবেন, আমাদের পথ দেখাবেন, বলছেন মির্জা ফখরুল। 12 মাসে ইউনূস সরকারের প্রতি মানুষের বিশ্বাস একেবারে উল্টো হয়ে গেছে, বলছেন গোলাম মাওলা রনি। 1 বছরে কি পেয়েছি, প্রশ্ন হান্নান মাসুদের। এবং সর্বশেষ জানাবো রাজশাহী 5 বিভক্ত বিএনপি, সুযোগ নিতে চায় জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের আগে তারেক রহমান দেশে আসবেন, আমাদের পথ দেখাবেন, বলছেন মির্জা ফখরুল। বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার আগে দেশের সবাই অপেক্ষা করে আছেন তারেক রহমানের ফেরার জন্য। তাই নয় কি? আমরা সবাই এটাই চাই। তারেক রহমান দেশে আসবেন, নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন। সবাইকে আরও বেশি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে বিভেদ সৃষ্টির নানা অপচেষ্টা চলছে। হাসিনা তার লোকজন সহ আমাদের প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে তিনি সময়ে সময়ে বাংলাদেশে হামলার হুমকি দিচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা শুধু সেখানেই থেমে নেই, নানাভাবে ঝামেলা সৃষ্টির চেষ্টাও করছে। আমাদের শপথ নিতে হবে যে আমরা আর কখনো এই ফ্যাসিবাদী হাসিনাকে এদেশে রাজনীতি করতে দেব না। আমাদের শপথ নিতে হবে যে আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা নিজেরাই আত্মনির্ভরশীল হয়ে আমাদের বাংলাদেশকে গড়ে তুলব। তিনি বলেন, আমাদের লড়াই এখন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। বিএনপি সিনিয়র এই নেতা বলেন, তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করেন। সারা দেশ অপেক্ষা করছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তার আগে দেশের সবাই অপেক্ষা করছে তারেক রহমানের ফেরার জন্য। তাই নয় কি? আমরা সবাই এটাই চাই। 12 মাসে ইউনূস সরকারের প্রতি মানুষের বিশ্বাস একেবারে উল্টো হয়ে গেছে, বলছেন গোলাম মাওলা রনি। সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বর্ষপূর্তি হতে চলেছে। অর্থাৎ তিনি ক্ষমতা গ্রহণ করার বা ক্ষমতা লাভ করার পর 12টি মাস চলে গেছে। এই 12টি মাসে তিনি যে কথাগুলো বলেছেন, যে আশ্বাসগুলো দিয়েছেন এবং তার সরকারের কর্মকাণ্ডের যে বৃত্ত তিনি আঁকার চেষ্টা করেছেন, তা জনগণের মধ্যে সাড়া ফেলতে পারেনি। তার সম্পর্কে মানুষের যে বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, আগ্রহ ছিল, তা এখন ডিভার্স হয়ে গেছে। মানে একেবারে উল্টো হয়ে গেছে। যেটা ইতিবাচক ছিল সেটা নেতিবাচক হয়ে গেছে, আর যেটা অকল্পনীয় ছিল সেটা বাস্তব হয়ে গেছে। ফলে কি হলো? তিনি যা কিছু বলছেন, তার পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে, এটা এখন আমাদের এই দেশের বিশ্বাস করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, তার সাথে যারা আছেন তারা কেউ কি তার পরামর্শদাতা, কেউ কি তার বন্ধু, বা এই সরকারের কোনো একজন ব্যক্তি যার সঙ্গে তিনি ঘন ঘন বৈঠক করেন, তার পরামর্শ দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় কোনো একজন উপদেষ্টা তার সিদ্ধান্ত পরিবর্তন করেন, বা উপদেষ্টাদের কথায় ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত পরিবর্তন করেন, এরকম কোনো নজির আমরা দেখতে পাইনি। তিনি বলেন, সরকারে যারা প্রভাবশালী কয়েকজন উপদেষ্টা রয়েছেন, এরা মূলত প্রভাবশালী হয়েছেন মিডিয়াতে এসে কথা বলার কারণে। তাদের মন্ত্রণালয়, তাদের যে আউটপুট বলতে গেলে শূন্য, অনেক ক্ষেত্রে নেতিবাচক, এবং তারা সরকারের জন্য, দেশের জন্য অনেক আপদ বিপদ ডেকে নিয়ে এসেছে অতিকথনের ফলে। তো তারা সে অতিকথনের কারণে আমরা মনে করি তারা গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের কারো সঙ্গে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ডক্টর ইউনূস তাদের বিশ্বাস করেন, রিলাই করেন, কিংবা তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিপ্রেজেন্ট করেন। আমার কাছে সেটা মনে হয়নি। উল্টো আমার কাছে যেটা মনে হয় যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তেল মালিশ করতে চান, তেল দিতে চান, তার কথার সঙ্গে কমপ্লাই করতেছেন, এবং আন্দাজে ডক্টর ইউনূস একটা কথা বলেন, তো সেই কথার উপর তারা অন্ধভাবে বলে, হ্যাঁ স্যার যেহেতু বলেছে, উনি যেহেতু বলেছেন এটাই হবে, এবং ওনার মতো মানুষ এবং বিশ্ব মানবের বাইরে তিনিও যাবেন না, তার প্রতি রিলাই করতে পারেন, আমরা জানি তিনি খুব ভালো মানুষ, ইত্যাদি কথাবার্তা। তিনি আরও বলেন, এগুলো পুরোটাই অনেকটা ইলিউশনের মতো। এখন এই কথাগুলো বলার জন্য আসলে উপদেষ্টা হওয়ার দরকার নেই, যে কোনো লোক এই কথাগুলো বলতে পারে, কিন্তু তারা যদি অথরিটি নিয়ে বলতেন যে আমার সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে এবং আমি অনবিহাব প্রধান উপদেষ্টা, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এটা হবে, যদি না হয় আমি পদত্যাগ করব, এটাকে বলা হয় অথরিটি। এই অথরিটি আমি কাউকে দেখিনি আজ পর্যন্ত এই সরকারের। এখানে সরকারের প্রিয়জন আছে, সরকারি উপদেষ্টা মণ্ডলী রয়েছে, প্রধান উপদেষ্টার বিশেষ কতগুলো সহকারী রয়েছেন, তারা তাদের দপ্তরে বসে কিছু কাজকর্ম করছেন। আর প্রধান উপদেষ্টার মন মানসিকতা, আকাশের গ্রহ নক্ষত্র, আবহাওয়া, প্রকৃতি, এগুলো আন্দাজ করে তারা কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন। ফলে সরকারকে কেন্দ্র করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে, যেটিকে ইংরেজিতে বলা হয় ট্রাস্ট অর্ডিন্যান্স, সেই ট্রাস্ট অর্ডিন্যান্স বিশ্বাসযোগ্যতা তৈরি হয়নি। ডিপেন্ডেবিলিটি, তার প্রতি নির্ভরতা, তাকে নির্ভর করা যায়, এটা তৈরি হয়নি। তার লিডারশিপ কোয়ালিটির ওপর শ্রদ্ধা ও আস্থা তৈরি হয়নি। 1 বছরে কি পেয়েছি, প্রশ্ন হান্নান মাসুদের।
জুলাই গণঅভ্যুত্থানের পর এক বছরে কি পেয়েছি বলে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসুদ। এনসিপি নেতা বলেন, এক বছর কি পেয়েছি না পেয়েছি, স্বাধীনতা না পাচ্ছি মানবিক অধিকার। হান্নান মাসুদ বলেছেন, একটি পক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করতে চাইছে। আমি হান্নান মাসুদ, জুলাই আন্দোলনে একজন সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। এই পরিচয় আমার কাছের গর্বের, অহংকারের। তিনি আরও বলেন, এনসিপি দুর্বল নয়, আমরা দুর্বল নই। আমরা এই দেশের মানুষের জন্য লড়াই করেছি, আমরা আবারও বুক পেতে লড়াই করব। রাজশাহী ৫, বিভক্ত বিএনপি, সুযোগ নিতে চায় জামায়াত। রাজশাহী ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থীর সংখ্যা ৮ জনে পৌঁছেছে। প্রত্যেকে নিজ নিজ নেতাকর্মী নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। যদিও মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন ৩ জন। মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেশি থাকায় বিভক্ত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তবে আগাম প্রার্থী ঘোষণার ফলে দৌড়ে এগিয়ে জামায়াত। বিএনপির বিভক্তির সুযোগ নিতে চায় দলটি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের এই আসনে মনোনয়ন পেতে কোমর বেঁধে মাঠে নেমেছেন বিএনপির হাফ ডজনের বেশি প্রার্থী। ফলে স্থানীয় নেতাকর্মীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। মাঠে তৎপর জামায়াতের কর্মী সমর্থকেরাও। বিএনপি বিভাজন তাদের সুযোগ করে দিতে পারে বলে মনে করেন স্থানীয়দের অনেকেই। মনোনয়ন প্রত্যাশীদের নিজেদের সাংগঠনিক শক্তি জানান দিতে কর্মী সমর্থকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করেছেন। তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। রাজনৈতিক কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়তা বাড়িয়েছেন। এতে পুঠিয়া ও দুর্গাপুরে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলার আহ্বায়ক আবু বকর সিদ্দিক, বিএনপির মিডিয়া সেলের সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা শ্রমিক দলের সভাপতি রুকনুজ্জামান আলম, জিয়া পরিষদ কেন্দ্রের সহকারী মহাসচিব সিরাজুল করিম সোনু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা সহ আরও অনেকে। নেতাকর্মীরা জানান, মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের সাংগঠনিক শক্তি জানান দিতে কর্মী সমর্থকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু করেছেন। তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। রাজনৈতিক কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়তা বাড়িয়েছেন। এতে পুঠিয়া ও দুর্গাপুরে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। এদিকে প্রার্থী বাছাইয়ে এরই মধ্যে জনমত জরিপ শুরু করা হয়েছে। 2008 ও 2018 সালে দুর্দিনে যারা মনোনয়ন পেয়েছিলেন তাদের জনপ্রিয়তা এবারও ঠিক থাকার কথা জানা গেছে। বিশেষ করে সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার পক্ষে পুঠিয়া দুর্গাপুরের জনসাধারণের একটি বড় অংশ। নতুন প্রজন্মের নেতাদেরই মনোনয়ন দেওয়া উচিত, যারা দল ও সময়ের দাবিকে ধারণ করতে সক্ষম। আমি এই আসনে নতুন নয়, আমার বাবার হাত ধরে এই ঘরে এই আসনে রাজনীতি শুরু হয়েছে। সবগুলো উপজেলায় আমি গেছি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। কেউ বলতে পারবে না 10 টাকা নিয়েছি। সুতরাং আমি মনে করি এই আসনে আমাকেই মনোনয়ন দেওয়া উচিত। তরুণ ভোটারদের দাবিতে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা পরিচ্ছন্ন ও ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়া উচিত বলেও দাবি করেছেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক মনোনয়ন প্রার্থী তালিকায় এগিয়ে। তারা জানান, প্রার্থী বাছাইয়ে নির্যাতিত, ত্যাগী, সৎ ও জনপ্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। পুঠিয়া উপজেলা ও দুর্গাপুরের উন্নয়ন দলের প্রতিষ্ঠা ও কর্মী সংগঠনে তারা সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম মণ্ডল বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির জন্য কাজ করেছি, উন্নয়ন করেছি এবং 2008 ও 2018 সালে মনোনয়ন পেয়েছি। আশা করছি এবারও দল আমাকে সুযোগ দেবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মনোনয়ন পেতে কোমর বেঁধে মাঠে নেমেছেন বিএনপির হাফ ডজনের বেশি প্রার্থী। ফলে স্থানীয় নেতাকর্মীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে। মাঠে তৎপর জামায়াতের নেতাকর্মী সমর্থকরাও। বিএনপি বিভাজন তাদের সুযোগ করে দিতে পারে বলে মনে করছেন স্থানীয়দের অনেকেই। তিনি আরও বলেন, দল কোনো বিপদের সময় কিংবা মানুষের সমর্থন দুটোই আমার কাছে। আমি চাই নতুন করে দল যাতে আমাকে মনোনয়ন দেয়, তবে এই আসনে আমার জেতার সুযোগ রয়েছে। আবু বকর সিদ্দিকী বলেন, 27 বছর ছাত্র রাজনীতি করেছি, আন্দোলনে জীবন বাজি রেখেছি। আমার পরিচ্ছন্ন ইমেজ ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার কারণে মনোনয়ন পাবো বলে বিশ্বাস করি। মাহমুদা হাবিবা বলেন, নতুন প্রজন্মের নেতাদেরই মনোনয়ন দেওয়া উচিত, যারা দল ও সময়ের দাবি ধারণ করতে সক্ষম। আমি এই আসনের নতুন নয়, আমার বাবার হাত ঘরে এই আসনের রাজনীতি শুরু করেছি। সবগুলো উপজেলায় আমি গেছি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। কেউ বলতে পারবে না 10 টাকা নিয়েছি। সুতরাং আমি মনে করি এই আসনে আমাকেই মনোনয়ন দেওয়া উচিত। জামায়াতের রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন এই আসনে দলের এমপি প্রার্থী। বিএনপির সঙ্গে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, তাই বিএনপি দলীয় কোন্দলের সুযোগে মাঠ গোছাচ্ছে জামায়াত।
এরই মধ্যে তারা তাদের কাজ শুরু করেছেন। সেক্রেটারি নুরুজ্জামান লিটন বলেন, আমি মনোনয়ন পাওয়ার পর থেকে মাঠে কাজ শুরু করেছি, অনেক সভা সমাবেশ করেছি, ইফতার মাহফিল করেছি, ব্যাপক সাড়া পাচ্ছি। তিনি আরও বলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা গত 15 বছর কোনো ভোট দিতে পারেনি তারা এখন ভোট দিতে চায়, তারা পাশে থাকতে চায়। জয় পরাজয় তো আল্লাহর হাতে, তারপরও আমি আশাবাদী, আল্লাহ চাইলে আমি জিতব। এই আসনে জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নির্বাচন কেন্দ্রিক তেমন কোনো তৎপরতা নজরে পড়েনি, তবে আসন্ন সংসদীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলে তারা তৎপর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।